আজ যা চাল চেলে এসেছি না, আর তোদের ভাতের অভাব হবে না। কি চাল মন্ত্রী মশাই? মহারাজের খুব শখ মেঘের প্রাসাদে থাকবেন, মেঘের পিঠে চড়ে ঘুরে বেড়াবেন। আমি সেই মেঘের প্রাসাদ বানিয়ে দেব বলে কথা দিয়ে এসেছি। সত্যি? আমাকে সেই প্রাসাদে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন? আমি মেঘের উপরে চেপে মহারাজের সেবা করব। আরে তুই মরকট না গাধা রে? মেঘের ওপর কোনো প্রাসাদ কখনো হয়? কোনোদিনও দেখেছিস? না তা দেখিনি, তবে আপনি তো আর এমনি এমনি মহারাজকে কথা দিয়ে আসেননি। নিশ্চয়ই হয়, নইলে আপনি বলবেন কেন? আমি বলেছি মোহর জ্ঞানোর জন্য, যার ভাগ তোরাও পাবি, বুঝলি? আমরা পাবো কেন? দেখুন, কাজ না করে রোজগার করাটা আমাদের পোষাবে না। ওরা কাজ না করলে আমি রাখি তোদের? মহারাজকে ধোঁকা দেওয়ার জন্য তোদের মাটি কোপাতে হবে। মহারাজ জিজ্ঞেস করলে বলবি মাটির তলায় ভিত তৈরি হচ্ছে, ওপরে বিরাট প্রাসাদ হবে তো তাই। খবরদার, মেঘের প্রাসাদের কথা কাউকে বলবি না, লোকে কিন্তু মহারাজের কান ভাঙাবে। সব বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা বিজ্ঞানী, মেঘের ওপর প্রাসাদ বানানো কি সত্যি সম্ভব? গোপাল, তোমার মতো বিচক্ষণ লোক এরকম একটা বোকার মতো প্রশ্ন আমায় করছে? হ্যাঁ, না মানে আমি বিশ্বাস করি না এই কাজ সম্ভব, কিন্তু কিন্তু মন্ত্রী কি করে এত জোর দিয়ে কথাটা বললো যে এই প্রাসাদ ও তৈরি করে দেবে? নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে। তবে নজর রাখতে হবে, ঠিক সময়ে ঠিক খেলাটা খেলতে হবে। নজর কি করে রাখবো? মহারাজ তো তোমায় এ ব্যাপারে কোনো কথাই না বলতে বলেছেন। তাহলে আচ্ছা সবকিছুই কি মহারাজকে বলে করতে হবে? হ্যাঁ, ঠিক সময়ে জানালেই চলবে। আমরা তো মহারাজের ভালোর জন্যই নজর রাখার কাজটা করছি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। গোপনে নজর রাখতে হবে, যাতে মহারাজ জানতে না পারেন। ভালো করে মাটিটা খোঁড়, একদম মাটির তলা পর্যন্ত, যতদূর পারিস। হ্যাঁ, আচ্ছা, পাতালে চলে যাবো নাকি? হ্যাঁ, কিন্তু এইভাবে মাটি খুঁড়লে তো ওপরটা ফোঁপড়া হয়ে যাবে, ধস নামবে তখন। তাতে তোর কি? আমাদের কাজ দেখাতে বলেছেন, কাজ দেখাচ্ছি, ব্যাস। আমাদের কিন্তু এইখানেই থেমে যাওয়া উচিত, আর নিচে নামা ঠিক হবে না। কিন্তু মন্ত্রী কি আমাদের মোহরের ভাগ দেবে? নাকি নিজে নিয়েই কেটে পড়বে? না দিয়ে কেটে না পড়ে আবার। সে তো কেটেই পড়বে। কাজ না দেখিয়ে মোহর রোজগার করা কি ওই মহারাজের নজর এড়িয়ে যাবে? হ্যাঁ, বেটা মন্ত্রী কিন্তু ওই দেশ ছেড়ে পালাবে। কাজ আর এমনিতেই হবে না, এখানেই শেষ। আর কোথায় কাজ করবি? তুই নাকি ওই মেঘের প্রাসাদে চাকরি করবি? হ্যাঁ, মেঘের পিঠে চড়ে মহারাজের সেবা করবি? সে যখন বলেছিলাম তখন বলেছিলাম, এখন আর বলছি না। আগে মোহর, পরে কাজ। হ্যাঁ। আজ আকাশটা দেখেছেন মহারাজ? মেঘে মেঘে একাকার হয়ে আছে, কি সুন্দর তাই না? হ্যাঁ, আমিও দেখেছি, কি সুন্দর মেঘের খেলা। তা মন্ত্রী, আমার মেঘের প্রাসাদ কত দূর? মহারাজ, কাজ এগোচ্ছে, এখন ভিত খোঁড়ার কাজ চলছে, সেটা দেখার কিছু নেই। যখন দেখার মতো অবস্থা হবে আমি আপনাকে তা দেখাতে নিয়ে যাব। মনে রেখো মন্ত্রী, জলের মতো মোহর খরচা হয়ে যাচ্ছে, আর কাজ যদি ঠিক মতো না হয় আমাকে প্রজাদের কাছে তার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। তবে তবে আজকেই শেষ দিন। হ্যাঁ, মোহর না পেলে আর একটাও কোদালের কোপ মারবো না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। না, ব্যাপারটা শোন, আমরা যদি উপাস দিয়ে বেরিয়ে যাই তবে হয়তো মেঘের দেশে চলে যাব। কি মজা হবে বলতো? দেখ, আষাঢ় শ্রাবণ সব চলে গেল, আর আমরা মাটি খুঁড়েই চলেছি। এখান থেকে মেঘ দেখাই যাচ্ছে না, আর মন্ত্রী বানাবে মেঘের প্রাসাদ।
তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কত মোহর ওই মন্ত্রী গেড়িয়েছে জানিস? হ্যাঁ, না, আমার সামনে তো গেড়াইনি, কি করে বলবো? মন্ত্রী কি এদেশে থাকবে মনে হয়? ঠিক পালাবে দেখবি। আমরাও পালাবো তাহলে। পালিয়ে কি ওই কলা খেয়ে বাঁচবি? হ্যাঁ, হাতে মোহর পাবো, তারপর পালানোর কথা ভাববো। মেঘের প্রাসাদে কোথায় এত মোহর লুকানো আছে তা আগে খুঁজে বার করতে হবে। আর তোরা সারা নগরে তল্লাশি চালা, কোথায় এই প্রাসাদের কাজ হচ্ছে। হ্যাঁ, তা আমরা কালকেই খুঁজে বার করব। কিন্তু তুমি লুকোনো মোহর বার করতে কোথায় যাবে? কেন, মন্ত্রীর বাড়িতে গিয়ে বলবো লুকোনো সোনার মোহর বার করে দাও, ওরা সেটা বার করে আমার হাতে দিয়ে দেবে, ব্যাস। মাগো, শেষ কবে খেয়েছি মনে করতে পারছি না, একটু অন্ন জল দেবে, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। আহা, কি চেহারা হয়েছে গো তোমার। এসো, দাওয়ায় বসো, আমি তোমার জন্য দুমুঠো ভাত ডাল নিয়ে আসি। ওষুধে কাজ হয়েছে, দেখি কোনো সংবাদ পাই কিনা। এই নাও, এই নাও বাবা, যতটুকু হাড়িতে ছিল সবটা দিলাম, ভালো করে পেট ভরে খেও। আর ভাত নেই না, হাড়ি একেবারে উপুর করে দিয়েছো, তাই তো? আগে হ্যাঁ বাবা, তোমার পেট ভরেনি না, আসলে অনেক দিনের খিদে তো, ওইটুকু ভাতে ভরবে কি করে? তুমি ওঠো না, আমি নতুন হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি, নইলে এই হাঁড়ি আবার মাজতে হবে। এঁটো হাঁড়িতে ভাত আমি বসাই না, তিথি নারায়ণের মতো, তার উপর তুমি এতদিনের অভুক্ত। তুমি একটু বসো, আমি এক্ষুনি ভাত বানিয়ে আসছি, এক্ষুনি। কি এখানে এত বড় গর্ত কোথা থেকে এলো? কাছে পিঠে কেউ নেই তো? তোমরা কে? এখানে কি চাই? হ্যাঁ, জানো এখানে একটা রাজকার্য চলছে। রাজকার্য? এখানে রাজকার্য তো রাজসভায় হয়, তা এখানে কি হচ্ছে? দেখো, এত কথা বলতে পারবো না, মন্ত্রীমশাই বলতে বারণ করেছেন। হ্যাঁ, বাবা, একটা কুয়ো খুঁড়তে এত মোহর খরচা হয়ে গেল। আমরা কিন্তু এখনো কিছু পাইনি, মোহর তো সব নিয়ে গেছে মন্ত্রীটা। তবে কাল থেকে কাজ বন্ধ করে দেব, মোহর না পেলে কোনো কাজই হবে না, এ কথা তোমায় বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি মহারাজকে বলে দেব যে মন্ত্রী তোমাদের একটা মোহরও দেয়নি। যা, মোহরগুলো যে বেরিয়ে পড়লো, লোকটা দেখেনি তো। ভিখিরি মানুষটা মন দিয়ে খাচ্ছে, মোহরগুলো নিশ্চয়ই দেখতে পায়নি। আর দেখলেও বাকি, মন্ত্রীর বাড়িতে মোহর থাকতে পারে না। আচ্ছা, বুঝলাম, মন্ত্রীর বাড়িতেই এত মোহর লুকানো আছে। আর কিছু দেব বাবা? না না না, ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমি কতদিন বাদে একটু পেট পুড়ে খেলাম। আজ নিজের চোখে দেখে এলাম দাদু, মেঘের প্রাসাদ বানানোর নামে একটা গর্ত খোঁড়া হচ্ছে, আর সেখানেই বোধহয় মোহর লুকানো আছে। না রে, মোহর আমি নিজের চোখেই দেখে এসেছি মন্ত্রীর বাড়িতে। শোনো গিন্নি, তোরাও শোন, কাল সকালে সোজা রাজসভায় গিয়ে সবাই মিলে মরা কান্না কাঁদবি, বলবি আমি মারা গেছি। মহারাজ যেন দয়া করে আমার বাড়িতে আসেন, নইলে শেষকৃত্য সম্পন্ন করা যাচ্ছে না। মরণ নাকি?
ও আমার মুখ থেকে বেরোবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো আর তুমি শুধু কাঁদবে। এ কি, গোপাল আজ আসেনি? কেন কেন কেন, গোপালের কিছু হয়নি তো? গোপালের আবার কি হবে? সেই পেট খারাপ হয়েছে। এ আমার কি হলো মহারাজ? আমি তো কখনো কোনো পাপ করিনি। ঈশ্বরে আমার কি করলো? কি হয়েছে? গোপালের কিছু হলো? আরে আমাকে শিগগিরই জানাও। দাদু আর নেই মহারাজ, দাদু আর নেই। কাল রাতে দাদুকে কালো জাদু এসে গলা টিপে মেরে গেছে। আজ সকালে দিদা তা দেখেই আমাদের খবর দিল। দয়া করে আপনি একবার চলুন, নইলে নইলে যে দাদুর শেষকৃত্য করা যাচ্ছে না। কি বলছো এসব? গোপালকে হত্যা করা হয়েছে? কারা কারা এসব করলো? মন্ত্রী, কার এত বড় সাহস যে গোপালকে হত্যা করতে পারে? মন্ত্রী, মন্ত্রী তুমি এক্ষুনি সবাইকে নির্দেশ দাও, যেভাবেই হোক গোপালের হত্যাকারীকে আমার চাই। আর এখন চলো চলো, আমরা সবাই মিলে গোপালের বাড়ি যাই। মহারাজ, আমি কিন্তু আর এখানে নেই, মেঘের ওপর ভাসছি। আহা, মেঘের প্রাসাদ যে কি সুন্দর, তা কি করে আপনাকে বোঝাবো। এ কি শুনলাম, তুমি আর বেঁচে নেই? আমার সঙ্গে তুমি মশকরা করছো? মহারাজ, আপনার সঙ্গে মশকরা করার স্পর্ধা আমার নেই, কিন্তু কাল রাতে স্বপ্ন দেখলাম আমাকে কারা যেন হত্যা করে এখানে শুয়ে দিয়ে গেছে। তারা আমার খুব উপকারই করেছে। আমি এখন মেঘের প্রাসাদে ঘুরে বেড়াচ্ছি। তার মানে তুমি বলতে চাও আমি মেঘের প্রাসাদে থাকতে পারবো না? কেন পারবেন না? তবে ইহজীবনে সম্ভব নয়। আমার মতো মরে গেলে তারপর পারবেন। মহারাজ, স্বপ্ন স্বপ্নই, তা কখনো সত্য হয় না। তবে আমার এত মোহর সব কোথায় কোথায় গেল? আপনি যদি আমাকে ইহজীবনে ফিরে আসার অনুমতি দেন, তো মোহর কোথায় আছে তা বলতে পারি। আমি সব বুঝে গেছি। ওঠো ওঠো, এবার ওঠো। সবার আগে মহারাজ, আপনার মন্ত্রীকে এক্ষুনি গ্রেফতার করুন। তার বাড়িতে তল্লাশি নিন, ভাতের হাঁড়িগুলো ভালো করে খুঁজতে বলুন, সব মোহর পেয়ে যাবেন। পেয়ারা, আগে মন্ত্রীকে এক্ষুনি বেঁধে ফেলো, তারপর তল্লাশি। বেটা, ভাতের হাঁড়িতে পর্যন্ত সোনা রেখেছে, একদিন দেখবি না খেতে পেয়ে মরবে। এমনকি পুরনো উনুনের মধ্যেও এই বেটার লোভের কোনো শেষ নেই। ভাগ্যিস কপাল ছিল। এরকম এরকম লোভী মন্ত্রীকে কি শাস্তি দেওয়া যায় বলতো গোপাল? সেটা আপনি ঠিক করুন মহারাজ। শত হলেও মন্ত্রীমশাই আমার সহকর্মী। ঠিক আছে, ও মেঘের রাজ্যে আমাকে নিয়ে যেতে চেয়েছে, ওকে সেখানেই পাঠানো হবে। রাজ্যের সবচাইতে উঁচু তাল গাছের উপর মন্ত্রীকে বেঁধে রাখলে মনে হয় ও মেঘের রাজ্যেই থাকবে। আমি মহারাজ আমার কাজ করেছি, এবার আমায় বিদায় দিন। বাড়ির সবাই আমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য আমার এতগুলি মোহর ফিরে পেলাম, এর অর্ধেক তোমার। না মহারাজ, মোহরের প্রতি আমার কোনো লোভ নেই। আপনার সেবা করাই আমার কাজ।
ওরে ওরে তোরা শাঁখ বাজা, বলি জ্যান্ত ভূত ফিরে এসেছে। উলুধ্বনি কর রে, ভূতের মাথা বলেই এত বুদ্ধি। জ্যান্ত হলে কি আর বাট পাট ধরতে পারত? আমি ভূত হয়ে তোমার ঘাড় মটকালে কি তুমি খুশি হতে? বালাই সব, তুমি ভূত হলে তোমায় ভূতনি হতে হতো। ঘরের ভূত ঘরে ফিরে এসেছে, এর চাইতে বেশি কিছু আমি চাই না। মন্ত্রী, আজ সকালে আমার বাগান থেকে 10 কাঁড়ি কলা খেয়ে গেছে বাঁদর। এর কিন্তু একটা বিহিত চাই মন্ত্রী। বাঁদরের বাঁদরামি আমি মেনে নেব না, এই আমি স্পষ্ট বলে দিলাম। মহারাজ, আপনার রাজসভাতেই যদি বাঁদরের বাদরামি বাড়তে থাকে তাহলে আর রাজ্যে পারবে না কেন? আমার রাজসভায় যে কে বাঁদর তা তোমাকে বলতেই হবে। আমরা সবাই বাঁদর। গোপাল কিন্তু ঠিকই বলেছে মহারাজ, এই বিজ্ঞান বলছে মানুষের জন্ম বাঁদর থেকে। হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকেও বাঁদর বললে? শুধু আপনি কেন, আমার আপনার পূর্বপুরুষরা সবাই বাঁদর থেকেই এসেছে। যেমন ব্যাঙাচি থেকে ব্যাঙ। তার মানে আমার সভায় সবাই বাঁদর? আহ, এ তুমি কি বলছো গোপাল? আমরা সবাই বাঁদর। আচ্ছা মহারাজ, ওই বাঁদরের দিকে ভালো করে তাকিয়েছেন, দেখবেন কেমন যেন মানুষ মানুষ দেখতে, হাব একেবারে মানুষের মতো। গোপাল, তাহলে আমার রাজসভায় কতজন বাঁদর আছে? সবাই খারাপ বাঁদর নয়, কেউ ভালো বাঁদর চেয়ে নিয়ে খায়, আর কোনো কোনো বাঁদর আছে যারা কেড়ে নিয়ে খায়। এখন আবার কিছু নতুন বাঁদর এসে জুটেছে। মহারাজ, গোপাল কিন্তু আমাকে বড্ড অপমান করছে। ও যদি নিজে বাঁদর হয় তবে বাঁদরামির সমস্যা গোপাল নামের বাঁদরটাকেই দেওয়া হোক। মহারাজ, বাঁদরের বাদরামি কি করে বন্ধ করতে হয় তা আমি জানি, আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না। তাহলে তুমি সবার সামনে কথা দিয়ে বাঁদরের বাঁদরামি তুমি বন্ধ করবে, তাই তো? যথা আজ্ঞা মহারাজ। আজ তুমি যা দিলে না, মন্ত্রী মুখ একেবারে বাংলার 5 করে দিলে। আমি তো কিছু মিথ্যে কথা বলিনি, বাঁদরকে বাঁদর বলেছি, ব্যাস এটাই আমার অপরাধ। একটা কথা কানে এলো, আমাদের মন্ত্রী নাকি পা ভাঙা ভগবানের বাড়িতে রোজ যাচ্ছে। ব্যাপারটা কি বলো তো? কথাটা আমার কানেও এসেছে, তার কি করা যাবে? বাঁদর বাঁদরের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা বটে। চড়ে চড়ে যদি মাস্তুতো ভাই হতে পারে, তবে বাঁদরে বাঁদরে কেন মামা ভাগ্নে হবে না? তা বটে। এখন দেখা যাক মন্ত্রী কি খেলা খেলে। আয় আয়, তোরা যে আসবি আমি জানতাম। না এসে উপায় আছে? একটা কাজ আছে, তাই তোদের খোঁজ করছিলাম। কাজ ছাড়া কি আমাদের খোঁজ করে বলুন? বড় বড় কথা না বলে আগে কাজের কথাটা শোন। বলুন মন্ত্রী মশাই, আমরা তো শুনতেই এসেছি। আরে তোরা বাঁদর সাজতে পারবি? বাঁদরকে আপনি বাঁদর সাজাবেন? আরে গাধা সাজতে বলিনি, এটাই তোর ভাগ্য, তাহলে 4 পায়ে হাঁটতে হতো। আচ্ছা, এত পশু থাকতে হঠাৎ গাধা কেন? মহারাজের বাগানে হঠাৎ করে বাঁদরদের খুব উৎপাত শুরু হয়েছে, আর এই বাঁদর তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে গোপালকে। গোপাল আমায় বাঁদর বলে অপমান করেছে, ভাবতে পারিস? এর একটা বিহিত করতেই হবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোরা বাঁদর সেজে নগরের মানুষকে একেবারে নাজেহাল করে দে, দেখি গোপাল কি করে বাঁদর তাড়ায়। প্রথমেই হামলা হবে গোপালের বাড়িতে। আজ রাজসভায় মন্ত্রীকে ঘুরিয়ে বাঁদর বলেছি, এর শোধ ও নেবেই। তাই রাতে সকলেই আমরা জেগে থাকবো। আমার জামাই যখন এসেছে, তখন জামাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। নিশ্চয়ই শ্বশুর মশাই, আমি আপনার পাশেই আছি। বাঁদরকে বাঁদর বলাই উচিত, কিন্তু আমাদের উপর কিরকম প্রতিশোধ নেবে সেটাই তো বুঝতে পারছি না। প্রতিশোধ নেবার একটাই পথ, নগরে বাঁদরের উৎপাত বাড়িয়ে দেওয়া। আর তার প্রথম পদক্ষেপ হবে আমাদের বাড়ি। বাঁদর বাদরামও করবে। তাহলে তো রাত জাগতেই হবে। এই গুলটে পুটি, তোরা আবার ঘুমিয়ে পড়িস না যেন। হ্যাঁ, না না, ওরা ওস্তাদ, ওরা আমার বাহিনীর প্রধান সেনাদল, নইলে কি আর এত সমস্যার সমাধান করতে পারতাম? তাহলে তাড়াতাড়ি খেয়ে দে, আমরা ঘুমানোর মান করে জেগে থাকি, কেমন? হ্যাঁ, তাই করো। আমার মন বলছে আজ কিছু একটা হবে। কি হতে পারে? চুরি, ডাকাতি? না, তা এবার হবে না, এবার অভিনব কিছু একটা হবে।
এই যেমন বাদর আসতে পারে। বাঁদর রাতের বেলায় কখনো তো শুনিনি। না না, এটাই হবে তার কোনো মানে নেই, কিন্তু যেহেতু বাদর তাড়াবার ভার মহারাজ আমাকে দিয়েছেন, তাই আমি ধারণা করছি রাতে বাদরই আসবে। এই বাদর ধরা সবার পক্ষে সম্ভব নয়। এটা ঠিক বলেছেন শ্বশুর মশাই, সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় আপনার কথাই ঠিক। মন্ত্রী বাঁদর সাজিয়ে কাউকে না কাউকে এখানে পাঠাবে। ব্যাটাকে একবার হাতে নাতে ধরলে বৃন্দাবন দেখিয়ে দেবো। হ্যাঁ, বাহ, চমৎকার। কে বলবে তোরা মানুষ? হ্যাঁ, তা তো বলবেনই। বাদর সাজার চাইতে ভূত সাজা অনেক সম্মানের ছিল। না মরা পর্যন্ত ভূত হবে কি করে? তার থেকে বাঁদর হওয়াই ভালো। সে তো আপনি বলবেনই। আমরা চোর বলে যেন আমাদের কোনো জাত নেই, না? আমি তো আর তোদের বাঁদর বলিনি। যে বলেছে তার বাড়ি একেবারে তছনছ করে আয়। কে বলেছে? গোপাল? হ্যাঁ রে, মহারাজকে বুঝিয়েছে আমাদের বাপ ঠাকুর দ্বারা নাকি বাঁদর ছিল। কি সাহস, বুঝেছিস? বেটার এত সাহস! আপনার বাপকে বাঁদর বলেছে? আরে আমার বাপকে শুধু নয়, তোর বাপকেও তাই বলেছে। আমার বাপকেও বাঁদর বলেছে? আচ্ছা, আমার নাম কি মহারাজের সামনে বলেছে? একেবারে মহারাজের সামনে। যা অপমান করলো তোকে, বাপরে! আমি হলে তো গোপালকে মেরেই বসতাম। শুনলি ঘটা, গোপাল একদম মহারাজের সামনে আমাদের নাম বলেছে। ও, কি যে আনন্দ হচ্ছে! মহারাজ আমাদের নাম জানতে পেরেছেন। ও মন্ত্রী মশাই, মহারাজ যখন আমাদের চেনেই, তখন একটা চাকরি যদি জোগাড় করে দেন তো আর চুরি করে খেতে হবে না। হ্যাঁ, তা আমি দিতেই পারি, কিন্তু মহারাজের চিড়িয়াখানায় বাঁদর সেজে থাকতে হবে। পারবেই? জামাই, এবার ওদের আসার সময় হয়ে গেছে, অনেক রাত হয়েছে। একটা কাজ করা যাক, তোমরা বাইরে বেরিয়ে লুকিয়ে থাকো। ওরা আসলে দূর থেকে ওদের লক্ষ্য রাখো। ঘরে আমি আছি, এখানে যা করার তাই করব। আসবে তো? আমার অনুমান কখনো মিথ্যে হয় না জামাই। আমার মন যখন বলছে আজ রাতেই কেউ আসবে, তখন আসবেই। তোমরা অন্ধকারে লুকিয়ে থাকো, লক্ষ্য রেখো। গোপাল বড় উপকার করেছে রে। মহারাজের কাছে আমাদের নাম বলেছে, তার মানে মহারাজ আমাদের চেনেন। কিন্তু আমাদের যে বাঁদর সেজে থাকতে হবে। থাকলে থাকবো, আর খেতে পড়তে তো পাবো। যদি রোজ কলা খেতে দেয় তবে কি হবে বলতো? এই কথাটা তো মাথায় আসেনি আমার। তোর বুদ্ধি আছে রে ঘটা। আমার আর কি বুদ্ধি রে ঘটা, আমার বাবার যা বুদ্ধি ছিল না, তা তুই কল্পনাও করতে পারবি না। শুনলি গুলটে, বাঁদরকে কখনো বাংলা কথা বলতে শুনেছিস? দাদু তাহলে ঠিক কথাই বলেছিল, এরা বাঁদর নয়, মানুষ। দাঁড়া, আমরা চুপি চুপি বাড়ির দিকে যাই। ঘটা, একদম কথা বলিস না, চুপ করে থাক। গোপাল দিকে গেলে খুব বিপদ হবে রে। চুপ করে থাক, কথা বলিস না কিন্তু। ইরে, এসেছিস? ভালোই করেছিস। তবে বাপ ঠাকুরদার নাম ডোবালি রে। নিজের ভাষা ভুলে বাংলায় কথা বলছিস কেন? মানুষের ভাষায় কথা বললে তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ, তোদের পূর্বপুরুষরা বাংলায় কথা বলতো না, বাঁদরের ভাষায় বলতো রে। বাঁদরের ভাষা তো আমরা জানি না। নিচে নামবো, একটু শিখিয়ে দেবে? দেখ দেখ দেখ, চল 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 চল, পালা পালা পালা। দাঁড়া, আগে ল্যাচটা খুলে রাখি। শুনলি না গোপাল কি বললো? ধর ধর ওদের, ধর ধর, বাঁদর বাঁদর। পালালি কেন? আমরা তো আর চুরি করতে আসিনি, গোপালের কাছ থেকে বাঁদরের ভাষা শিখতে এসেছি। হা, পরে শিখিস, আগে পালা তো পালা। ব্যাটারা পালিয়ে গেল। চল দাদাকে বলি। কি গোপাল, বাঁদরের কোনো খবর আছে? আগে অনেক কথা হয়েছে মহারাজ, একেবারে মানুষের ভাষায়। সে কি, বাঁদর কথা বলছে বাংলা ভাষায়? কেন? গোপাল বলে গেল আমাদের বাপ ঠাকুর দ্বারা নাকি বাঁদর ছিল। তাই যদি হয় মহারাজ,
তাহলে বাঁদরের পক্ষে বাংলা বলাটা কি অসম্ভব? হ্যাঁ 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 গোপাল, তোমার যুক্তি মেনে নিলে আমার পূর্বপুরুষরা তো বাংলা ভাষাতেই কথা বলবে, মানে সেটাই তো স্বাভাবিক। এই বিষয়টা একদিনে হয়নি, লক্ষ লক্ষ বছর ধরে বাঁদর ধীরে ধীরে মানুষ হয়েছে। হ্যাঁ, আসলে বিজ্ঞানী মহারাজ, লক্ষ বছর আগে কি বিজ্ঞানী জন্মেছিল যে সেই সময়কার কথা মনে আছে? তুমি জন্মেছিলে যে এই সত্যটাকে অস্বীকার করছো? তুমি কি নিজে দেখেছো সেই সময় মানুষ ঘুরে বেড়াচ্ছে? মহারাজ, এই বাঁদরগুলি তাদের ল্যাজ খুলে রেখে গেছে, দেখবেন। এই দেখুন। আরে এ তো আমাদের খড় আর কাপড় দিয়ে তৈরি হয়েছে মন্ত্রী। তার মানে এরা ঠিক বাঁদর নয়। বাঁদর সেজে যদি এরা নগরে বাঁদরামি করে তবে তার শাস্তি কিন্তু খুব খুব কঠিন হবে। আরো একটা কথা আছে, আজ পর্যন্ত কোনো বাঁদরকে দেখেছেন রাতে কারো বাড়িতে হামলা করেছে? রাতে কি ওরা চোখে এত ভালো দেখে মহারাজ? আলবাত দেখে। আমার বাড়িতে একটা বাঁদর এসে মাংস ভাত খেয়ে গেছে। এবার শুনবো বাঘ এসে মন্ত্রীর বাড়িতে সর ভাজা খেয়ে গেছে। হায় রে, জগতের কি হাল হলো! হ্যাঁ, না না না, আমি আর তর্ক করতে চাই না। আমি হাতে নাতে ফল চাই। বাঁদরের দলকে ধরতেই হবে। গোপাল, তোমার উপরই আমি এই দায়িত্ব দিয়েছি, সেটা কিন্তু ভুলে যেও না। শোন, কেউ যদি বাঁদর সেজে নগরে হামলা চালায় তবে আমরাও ভালুক সেজে রাতে নগরে ঘুরে বেড়াতে পারবো। উল্টে একটা কাজ কর, শ্যামাপদ বহুরূপীকে আমার সঙ্গে দেখা করতে বল, আমাদেরও ভালুক সাজিয়ে দিতে বলবো। বাঁদরের সঙ্গে ভালুকের এবার লুকোচুরি খেলা হবে। আরে এসো এসো শ্যামাপদ, তোমার হাতের ছোঁয়ায় আমাদের কয়েকজনকে ভালুক সাজিয়ে দিতে হবে। তা তোমার ভাল্লুক সাজার শখ হলো কেন এই বয়সে? গিন্নি তো মিষ্টি খাওয়ানো বন্ধ করে দিয়েছে, তাই ভাবলাম ভাল্লুক সাজলে জমিয়ে মিষ্টি খেতে পারবো, তখন আর কেউ মানা করতে পারবে না। না বৌঠান, গোপাল ভায়া কোনো উদ্দেশ্য ছাড়া এমন কাজ করবে না, নিশ্চয়ই কিছু একটা মতলব আছে। হ্যাঁ, তা একটা আছে বটে, ভালুক সেজে বাঁদর ধরবো। বাঁদর? তবে শুনলাম নগরের নাকি বাঁদরের উৎপাত বেড়ে গেছে, কি ব্যাপার বলো তো? সে পরে বলবো, আগে একটা কথা বলো, তুমিও ভালুক সাজবে তো? আমাদের সঙ্গে বাঁদর ধরতে যাবে তো? নিশ্চয়ই যাব। হ্যাঁ, বাঘ হলেই যেতাম না, কিন্তু বাঁদর সে আবার কোনো প্রাণী হলো নাকি? ঠিক বলেছ, আমরাও বাঁদর। বাঁদরের থেকেও বাঁদরামিতে মানুষ অনেক এগিয়ে আছে। যাক, এসব জ্ঞানের কথা বিজ্ঞানীর কাছ থেকে একদিন শুনে নিও। জন্মে সব কথা শুনিনি। হ্যাঁ, আরো বুড়ো হলে হয়তো বলবে, শ্যামাপদ আমাকে বাঁদর সাজিয়ে দাও, আমার বাপ ঠাকুর দাদারা বাঁদর ছিল, আমিও হব, বাঁদরদের সঙ্গেই থাকবো। হ্যাঁ, তাহলেই তো মঙ্গল, তোমার ঘাট থেকে তো নামবো। বলি ওখানে কোন বাঁদরানি পাবে? আমাকেই করতে হবে। তোরা কি দিন দিন মরকট হয়ে যাচ্ছিস? মরকট হতে যাব কেন? আমরা তো বাঁদর। আরে বাঁদরই যদি হবি তবে লেজটা ফেলে আসলি কেন? বা গোপাল যে বললো লেজটা রেখে যা, তাই তো রেখে এলাম। সর্বনাশ, তোরা আবার গোপালের সঙ্গে কথা বলেছিস? বারে, বাঁদর বলে কি কথা বলা বারণ নাকি? গোপাল তোদের গলা চিনতে পারেনি তো? আমাদের নিজের বলে কোনো গলা নেই, চোর তার উপরে বাঁদর, আমাদের কোনো একটা গলা থাকতে নেই, অনেক গলা নিয়ে চলতে হয়। থাক, আর ভূতের গলা করে কথা বলার দরকার নেই। আচ্ছা মন্ত্রী মশাই, ভূত কি বাঁদর ছিল? আমি জানি না, গোপালকে গিয়ে জিজ্ঞেস কর। সেটাই তো বলতে চেয়েছিলাম, কিন্তু এমন তাড়া খেলাম যে পালিয়ে আসতে বাধ্য হলাম। আর জিজ্ঞেস করে কাজ নেই, আজ কিন্তু বিজ্ঞানীর বাড়ি, কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। ভাল্লুকে সাজে তোমাকে কিন্তু চেনাই যাচ্ছে না। বাহ বাহ, চমৎকার চমৎকার মানিয়েছে। আসল রূপটা বেরিয়ে এসেছে। এবার থেকে ভাল্লুক সেজেই থেকো। তবে বাজারটা করে দিতে হবে
কিন্তু হ্যাঁ। কি যে বলেন বৌঠান, এই ছদ্মবেশ তো কয়েকদিনের জন্য। বাঁদরের বাদরামি বন্ধ করতে পারলেই আপনার গোপাল আপনার কাছেই ফিরে আসবে। কেন থাকুক না ভাল্লুক সেজে, আমার কাছে আর আসতে হবে না। জঙ্গলে থাকুক, ভীমরতি কাকে বলে? হ্যাঁ? শোনো জামাই আর গুলটে, আমাদের সঙ্গে শ্যামাপদও থাকবে। আজ মনে হয় বিজ্ঞানীর বাড়িতে হামলা হবে। আমরা ওখানেই ভালুক সেজে লুকিয়ে থাকবো, তোরা পাশেই থাকবি, কিন্তু কথা বলবো আমি। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আমরা এখন বিজ্ঞানীর বাড়ির পাশে লুকিয়ে থাকবো। বাঁদর দেখলেই তাদের সঙ্গে ভাব জমাবো, ওদের কাছে আসতে দিতে হবে। তারপর যা করার আমি করব, তোরা শুধু ওদের তাড়া করবি না। ঠিক আছে। একদম কথা বলবি না, আমরা বাঁদর। যদি তাড়া খাই? ফ্যাচ ফ্যাচ করে মুখ ভেঙে যাবি, তাতে সবাই বুঝবে আমরা আসল বাঁদর। এই রে ঘটা, আমার লেজটা তুই আনিসনি? কি করে আনবো? মন্ত্রী তো তোকে নতুন একটা বানিয়ে নিতে বলেছিলাম না, আর তুই কিপটেমি করে বানালি না। এবার কি হবে? হ্যাঁ, আমি সামনে মুখ দেখাবো আর তুই পেছন দেখাবি, যাতে ওরা তোর লেজ দেখতে পায়। যা ভেবেছিলাম, ওই দেখ বাঁদরের দল আসছে। হ্যাঁ দেখেছি, আগের দিনের দুটোই আসছে। গোপাল, ওরা কাছে এসে পড়েছে, কি করব? তুমি তো ভাই ভালুকের ডাক ছাড়তে পারো, একবার ছাড়ো তো দেখি। কে যেন ডাকলো, কে বলতো? ডাক শুনে মনে হচ্ছে তো কোনো জন্তু। এই কি হতে পারে বলতো? ওই দেখ আবার ডাকলো। আরে এটা তো ভাল্লুকের ডাক। এই নগরে ভাল্লুকও ঢুকে পড়েছে, সর্বনাশ হয়ে গেছে রে। এবার আমরা কি করব? এই বাঁদর, জানিস আমরা তোদের পূর্বের 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 পিতৃপুরুষ। আয় আমাদের প্রণাম করে যা, তোদের এমন শিক্ষা দেব যে আর বাঁদর হয়ে থাকতে হবে না। রোজ আমাদের সঙ্গে মাছ ভাত কাঁটা বেচে খাবি। বল রাজি থাকিস তো কাছে আয়, তোদের মন্ত্র দিই, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ ঘটা, এই ওরা আমাদের ভাষায় কথা বলছে রে। তার মানে সব জন্তুই বাংলা জানে, কিন্তু আমি যে বাঁদর নই তা তো লেজ দেখেই বুঝে যাবে। তখন বলবি যে মন্ত্রী তোর লেজ কেটে দিয়েছে। হ্যাঁ, মন্ত্রী যদি রাগ করে তাহলে তো খুব বিপদ। আরে ছাড় তো তোর মন্ত্রী। এই চারদিকে তাকিয়ে দেখ, ভাল্লুকগুলি আমাদের ঘিরে নিয়েছে। আর কোনো পথ নেই। আরে কাছে আয়, নইলে আমাদের রাগ হয়ে গেলে কিন্তু চিবিয়ে খেয়ে নেব। তোর লেজটা আমায় দিবি ভাই, আমি তোকে শোধ দিয়ে দেব। আগে ভালুক হয়ে নি, তারপর। আর শোন, মন্ত্রীর কাছ থেকে মোহরটা নিয়ে নিবি, নইলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। আয় বাবা, কাছে আয়, ক্ষমা। না ভাল্লুক মহারাজ। আয় আয়, এই তোরা এক কাজ কর, এবার ওদের লেজ ছিঁড়ে তা দিয়ে ওদের বেঁধে ফেল। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। আমাদের লেজ দিয়ে আমাদের বাঁধা হচ্ছে, আমাদের অপরাধ কি? না না, তোদের কোনো অপরাধ নেই। বাঁদরের পোশাক না ছাড়ানো পর্যন্ত তোদের তো ভালুক হওয়া হবে না। শুনলাম মন্ত্রীও নাকি বাঁদর হয়ে গেছে। মন্ত্রী বাঁদর হয়ে গেছে? খুব ভালো হয়েছে। বেটা আমাদের ভালুক না বানিয়ে বাঁদর বানিয়ে দিয়েছিল। বাঁদরের থেকে ভালুক কত সুন্দর। এটা কি মস্করা হচ্ছে? আমার রাজসভায় বাঁদর ভাল্লুক কি করে ঢুকলো? প্রহরী প্রহরী, এদের ধরে চিড়িয়াখানায় নিয়ে যাও। আমাদের চিনতে পারছেন না মহারাজ? গোপাল,
আরে আরে তুমি ভাল্লুক সেজে এসেছো কেন? আর সঙ্গে দুটো বাঁদরই বা কারা? মহারাজ, ভালুক কি আর শখ করে সেজেছি? বাঁদর ধরার জন্যই ভালুক সাজতে হলো। আমাদের কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী আমাদের বাঁদর সাজিয়ে গোটা নগরে একটা গন্ডগোল বাঁধাতে চেয়েছিল। প্রথমেই গোপালের বাড়ি, তারপর বিজ্ঞানীর বাড়ি। কিন্তু গোপাল যে এমন একটা ভালুক সেজে আমাদের ধরে ফেলবে তা বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। গোপাল, বাঁদরের একটা পোশাক মন্ত্রীর বাড়িতেই পাঠিয়ে দাও, আর বাড়ির চারদিকে পাহারা বসাও যাতে পালাতে না পারে। আগামী 7 দিন এই বাঁদরের পোশাকেই তাকে রাজসভায় আসতে হবে। মহারাজ, এই কৃতিত্ব কিন্তু আমার একার নয়। আমার জামাই, গুলটে, পুঁটি, শ্যামাপদ বহুরূপী না থাকলে এই কাজ করতেই পারতাম না। আমার হয়ে এই রথরাজি ওদের দিলাম এই পুরস্কার হিসেবে। আরে আরে সত্যি ভাল্লুকের ঢোক! হ্যাঁ? বাপরে! ওরে বুটি, নাপলা, গুলটে, কোথায় গেলি রে? এই জামাই বা কোথায়? নিশ্চয় কেউ ফেরেনি। হ্যাঁ? এবার আমি কোথায় যাই? ওরে বাবারে! ভালুক হয়েও গিন্নির কথা ভুলিনি। জামাই আদরের জন্যে রুই, কাতলা আর ইলিশ মাছ নিয়ে এসেছি। জামাই আজ যা খেল দেখালো, এরপরে এই বাড়িতেই ও পাকাপাকি ভাবে থাকবে। আর শ্যামাপদ, তুমি না থাকলে তো বাঁদরই ধরা যেত না। পরপর 7 দিন তুমিও এই বাড়ির অতিথি। দেখি মহারাজকে বলে তোমার জন্য রাজসভা থেকে একটা মাসোহারার বন্দোবস্ত করতে পারি কিনা। বলি বাঁদরের উৎপাত বন্ধ হলো ঠিকই, কিন্তু বাড়ির ভাল্লুকেরটা তো বাড়লো। আমার হয়েছে মরণ। আচ্ছা গিন্নি, ভালুক না হয়ে আমি যদি উল্লুক হতাম, তাহলে তোমার বাজারটা কে করতো শুনিয়া? বুঝলে গিন্নি, আমি কিন্তু আর বেঁচে নেই, মরে গেছি। এই সকাল সকাল কি অলুক্ষণে কথা বলছো তুমি? না গো, আমি সত্যি বেঁচে নেই গো। এই কিছুক্ষণ আগেই দেহ ছেড়ে চলে গেছি। ও মা গো! বলি জল জান্ত লোকটা মরে গেল। আমি যে বেধবা হয়ে গেলাম। এবার কি হবে গো? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় না, এসে দেখে যা, তোদের দাদু দেহ ছেড়ে চলে গেছে রে। আরে আমার কথাটা শুনবে তো? না 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 না, শোনার কি আছে? সামনে একটা জল জ্যান্ত ভূত বসে আছে, আমি তার সঙ্গে কথা বলি কিভাবে? কি হয়েছে দিদা? দাদুর কিছু হয়নি তো? মরে গেছে রে তোদের দাদু, আমাকে ভাসিয়ে দিয়ে চলে গেল। ওরে আমার কি হবে রে? তোদের কি হবে রে? তোদের দাদু যে আর নেই রে। দাদুর আবার কি হলো? ওই তো দিব্যি খাটের উপর বসে পা দোলাচ্ছে, আর তুমি ভেবে বসলে দাদু সত্যিই মরে গেছে। আরে আমায় পুরো কথাটা বলতে না দিয়ে মরা কান্না কাঁদতে শুরু করে দিল। সকালবেলা এসব কথা বলতে হয়? তোরাই বল। কি আশ্চর্য! আরে পুরো কথাটা শুনবে তো নাকি? আমি বলতে গিয়েছিলাম, কাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি মরে গেছি, তোদের দিদার কাছে একটু ইলিশ মাছের পাতুরি খেতে এসেছি। আমাকে না বলতে দিয়েই তোদের ডাকতে শুরু করে দিল। কি কান্না, কি কান্না! ও দাদু, স্বপ্ন নিয়ে এত ভাবার কিছু নেই। আর যদি তুমি দেখো মহারাজা হয়ে গেছো, তাহলেই কি সেটা সত্যি হবে? এটাই তো আসল কথা। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ, এটা তো বুঝতে হবে। যাকে বাবা, ভাগ্যিস তোরা এসেছিলি, নইলে এতক্ষণে হয়তো চিতায় উঠতে হতো। যাই, গিয়ে ভালো করে স্নান সেরে রাজসভায় যাই, একটু দেরি হয়ে গেল আজ। কি ব্যাপার? মহারাজের মুখে কোনো কথা নেই, সবাই চুপ করে আছে। মহারাজের কি শরীর খারাপ? না গোপাল, কাল একটা স্বপ্ন দেখে মনটা খুব মুষড়ে পড়েছে। মহারাজ, স্বপ্ন তো আমরা মাঝে মাঝেই দেখি, কিন্তু তা নিয়ে খুব একটা মাথা ঘামাই না। ওই
ওই শুরু হলো গোপালের জ্ঞান দেওয়ার চেষ্টা। দেখছো মহারাজের মন খারাপ, তার উপর এত বক বক দিলে তো সবকিছু মহারাজের গুলিয়ে। না না, গুলিয়ে যাবে কেন? কাল রাতের স্বপ্নের কথাটা না আবার মনে পড়ে গেল। আহা, তেমন যদি সত্যি হতো। আচ্ছা, মহারাজের কি হলে মন ভালো হয়ে যাবে তা আমি জিজ্ঞেস করতে পারি মন্ত্রী মশাই? তোমার জিজ্ঞেস করার কি আছে? আমি মহারাজের মন্ত্রী, আমি এখনো পর্যন্ত কোনো প্রশ্ন করিনি, আর উনি এলেন মহারাজকে প্রশ্ন করে বিরক্ত করতে। মন্ত্রী, কি হচ্ছে? গোপাল, তুমি প্রশ্ন করতে পারো। যথা আজ্ঞা মহারাজ। আসলে আমি জানতে চাইছিলাম কি এমন স্বপ্ন দেখেছেন যার জন্য আপনি এতটা উতলা হয়ে আছেন? কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। আহা, কি স্বপ্ন দেখলাম! আমি মেঘের প্রাসাদে বাস করছি। আমি মেঘের উপরে বসে বসে আকাশে উড়ছি, মেঘের জলে স্নান করছি, মেঘ আমাকে উপরে নিয়ে যাচ্ছে, আরো উপরে। মেঘের পিঠে বসে আমি কালিদাসের মেঘদূত কাব্য পাঠ করছি। আহা, আমার যদি এরকম একটা মেঘের প্রাসাদ থাকতো কি যে ভালো হতো বলো। কিন্তু এই জীবনে আর তা সম্ভব নয়। আমি জানি, সেই দুঃখে না মাঝে মাঝে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। গোপাল, ও গোপাল, মেঘের প্রাসাদে বাস করা আমার এই জীবনে আর হবে না। না মহারাজ, এই স্বপ্ন অনেকেই হয়তো দেখে, কিন্তু তা কি কখনো সত্যি হয়? স্বপ্ন আর বাস্তব তো দুটো আলাদা মনের অবস্থান। এই দুঃখটা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে মহারাজ। শুনতে খারাপ হলেও এটাই মহা সত্য কথা। জানি, তবু মন মানতে চায় না যে। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তোমার কি মনে হয়? মহারাজের এই স্বপ্ন বাস্তব করা কিছুতেই সম্ভব নয়। আমার অপরাধ নেবেন না, যা সত্যি তাই বললাম। হ্যাঁ, ওই আর একজন মহাপণ্ডিত এসেছেন, এমন ভাবে কথা বলেন যেন উনি সব জানেন, আর মাসে মাসে মোটা মাসোহারা নিয়ে বিজ্ঞান চর্চার নামে ঘুমো। বলি, না বলে দেওয়াটা তোমার পক্ষে খুব সহজ। কাজ করতে হবে না, আমাদের কাজ করে খেতে হয়, বুঝলে? গোপালের আদর্শ সাগরে ছুটেছে। গোপাল যা বলে উনি ঠিক তাই বলে। এই মন্ত্রী, সোজা কথায় বলো তো, আমার এই স্বপ্নকে সার্থক করা কি সম্ভব না অসম্ভব? খুব সম্ভব। কেন অসম্ভব? তা কি ওরা বলেছে? বলেনি, কারণ ওরা কিছুই জানে না। সব মূর্খের দলকে আপনি রাজসভায় জায়গা দিয়েছেন। এত কথার দরকার নেই। আচ্ছা, আপনি কি এই কাজটা করতে পারবেন? মানে মহারাজকে মেঘের প্রাসাদ বানিয়ে দিতে পারবেন? আমি তো এই কথাটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি পারবো। মহারাজকে মেঘের প্রাসাদ আমি বানিয়ে দেব। সাবাস মন্ত্রী, সাবাস। আমি কারো মুখ থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম। গোপাল, তুমি আর বিজ্ঞানী এই বিষয়ে কোনো আর কথা বলো। মন্ত্রী যখন বলেছে ও পারবে, তখন ওর ওপরেই আমাকে আস্থা রাখতে হবে। তা মন্ত্রী, কবে থেকে তোমার কাজ শুরু হবে? একটা কথা আগেই বলে নি মহারাজ, এই কাজে খরচা কিন্তু প্রচুর, অনেক লোক লাগাতে হবে। আর কবে শেষ হবে সেটাও কথা দিতে পারছি না। একটু কিন্তু সময় লাগবে। গোপাল যেন আমায় এ ব্যাপারে প্রশ্ন করে উত্ত্যক্ত না করে। গোপাল, তুমি কিন্তু এ ব্যাপারে একেবারে চুপ করে থাকবে। মন্ত্রীকে তার কাজ করতে দিও।